আগামী কয়েক ধাপে 1 থেকে 1.5 লাখ বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার, যার মধ্যে অগ্রাধিকার পাবে বাংলাদেশিরা। দেশের পুত্রজয়ায় মানব সম্পদ মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় দুদেশের মধ্যে জনশক্তি রপ্তানি নিয়ে ইতিবাচক আলোচনা হয়। বাংলাদেশি কর্মীদের কাজ ও বেতন ভাতার নিরাপত্তা নিশ্চিতে জোর দেন উপদেষ্টা। দেশটিতে সাধারণ শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্যের তুলনায় দ্বিগুণ বা তার বেশি বলে এই শ্রমবাজার খোলার সিদ্ধান্ত বাংলাদেশিদের জন্য সুখবর বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে চ্যানেল 24 স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। নিঃসন্দেহে একটি ভালো খবর, 1 থেকে 1.5 লাখ বিদেশি কর্মী নেবে মালয়েশিয়ার সরকার আগামী কয়েক মাসের মধ্যে। যদি এখানে বাংলাদেশিরা প্রাধান্য পায়, বাংলাদেশিদেরকে বেশি নেওয়া হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমরা অনেক বড় সুযোগ পেতে যাচ্ছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, শুধুমাত্র এই শ্রমিক শ্রেণী বাদে আমরা কি দক্ষ জনগোষ্ঠী নিয়েও কাজ করতে পারি কিনা? ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই। কিন্তু সেটার জন্য আমাদের সেই দক্ষতার জায়গাটায় পৌঁছাতে হবে, যেটা মালয়েশিয়াতে কাজে লাগবে সেরকম। তো সেই ধরনের দক্ষতার প্রস্তুতি কিন্তু আমাদের নেই। আমরা কিন্তু বলছি যে আমাদের দক্ষ লোক আমরা যা পাঠাবো, এবং সেটা শুধু মালয়েশিয়া বলে না, অন্যান্য বিভিন্ন দেশে, এমনকি উন্নত বিশ্বের দেশগুলোতেও সেরকম একটা প্রসঙ্গ আসছে যে আমরা দক্ষ আমাদের যারা আছেন, নারী পুরুষ উভয়ই, সেই তুলনায় কিন্তু আমাদের বিশেষ করে বিদেশে যারা যান তাদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা কিন্তু ওইরকম ভাবে বাইরের জন্য মানসম্মত ভাবে না, অথবা হয়তো অনেক আগে মানসম্মত ছিল কিন্তু সেগুলা যুগের সাথে যুগোপযোগী ভাবে উন্নয়ন সাধন করা হয়নি। সেটা একটা সমস্যার জায়গা আছে। সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ বাংলাদেশিরা নিতে পারে যে তাদের শ্রমিককে আরো বেশি দক্ষ প্রমাণ করার জন্য, যেন বিদেশি সরকার যখন লোক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশিদেরকে বিচার করবে, শুধুমাত্র শ্রমিক নিয়োগ না করে দক্ষ জনগোষ্ঠীকেও নিতে পারবে? প্রথমত হচ্ছে যে এই জায়গাটা আমাদের প্রমোট করতে হবে, এবং সেটা সরকারি জায়গা থেকে করলেই ভালো হয়, যে একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা। আমরা দেখি আমাদের যে শ্রমিক ভাইরা যান, তাদের অনেক সময় তারা ম্যাট্রিক পাস না, ক্লাস 7 8 এরকম, এবং ইংরেজি একেবারেই হয়তো তারা পারেন না, এরকম একটা পর্যায়ে। আমাদের নারীরা যারা যান, যদিও মালয়েশিয়াতে খুব একটা না, কিন্তু যারা যান তারা একেবারেই লেখাপড়া জানেন না, তারা সই করতেও পারেন না, এরকম একটা পর্যায়ে। তো আমরা তাদেরকেও কোনো রকম সুযোগ দিতে হবে, কিন্তু এই জায়গাটাতে আস্তে আস্তে দক্ষতার জায়গায় প্রথম জায়গাটা দরকার, যে শিক্ষাগত যোগ্যতার যে জায়গাটা এবং ভাষাগত দক্ষতার জায়গাটা। কারণ ওই 1 মাস 2 মাসের ট্রেনিং দিয়ে আপনি নতুন একটা ভাষা আসলে ওদেরকে শেখাতে পারবেন না। এবং আমরা যেটা বলি যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যেহেতু সব বিভিন্ন দেশের ভাষাভাষীরা থাকে, এবং আমরা বিভিন্ন দেশের কথাই ভাবছি, ইংরেজিটার মান আমাদের আসলে উন্নত করা দরকার। এবং সেটা শুধুমাত্র অভিবাসী শ্রমিকদের জন্য বা অভিবাসীদের জন্য না, আমাদের মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থায় যদি আমরা বাধ্যতামূলক ভাবে কনভারসেশনাল ইংলিশ, অর্থাৎ আমরা কথোপকথন চালানোর মতো ইংরেজিটা রপ্ত করানোটা দরকার। কারণ আপনি যেটা বললেন যে মালয়েশিয়াতে আমাদের অগ্রাধিকার তারা দিচ্ছে শ্রমিকদেরকে, দুটো কারণে আছে। একটা হচ্ছে যে যেহেতু অনেক আমাদের একটা ডেমোক্রেটিক ডিভিডেন্ড আছে, অর্থাৎ আমাদের অনেক মানুষ বাইরে যাওয়ার জন্য, বিশেষ করে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত থাকে, সেটা হয়তো অন্যান্য দেশের ক্ষেত্রে কম। আরেকটা হচ্ছে এদের যেহেতু যোগ্যতা কম থাকে, তাদেরকে কিন্তু তুলনামূলকভাবে অন্য দেশের কর্মীদের চেয়ে একটু কম বেতনে নেওয়া সম্ভব হয়। আরেকটা আছে, অবশ্য বাংলাদেশের একটা সুনাম কিন্তু অর্জন করেছে, এটা যে কোনো দেশে গিয়ে তারা কর্মঠ, বিশ্বাসী এবং কর্মঠ। এই জায়গাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আরেকটু কম্পিটিটিভ মার্কেটটাকে চিন্তা করতে পারি, যে বাংলাদেশের যে রেপুটেশন আছে এই অভিবাসনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা আরেকটু দক্ষতার জায়গায় কম্পিট করতে পারি। আমরা কিন্তু দেখা যায় যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকেও যারা এসব বাইরে কাজ করতে যাচ্ছে, সেসব দেশের শ্রমিকদের চেয়েও আমরা কিন্তু তুলনামূলকভাবে একটু কম দক্ষ, ভাষাটা কম জানি, হয়তো সেই কারণে বেতনটাও একটু কম পাই। তো সেই জায়গাগুলোকে ঠিক করতে গেলে আসলে আমাদের এইখানে ক্ষেত্রটাকে প্রস্তুত করতে হবে। আরেকটা যেটা সম্ভব, যে আপনি যেটা বললেন যে দক্ষতার জায়গায়, যেমন মালয়েশিয়ার কথাই যদি আমরা ধরি, আমাদের তো দূতাবাস আছে। আমরা দেখলাম যে মাননীয় উপদেষ্টা সেখানে আমাদের দূতাবাসের কর্মকর্তাদের সাথেই সময় ব্যয় করেছেন, যখন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছেন। তো দূতাবাস কিন্তু নিয়মিত সেখানে আছে, তারা দেখতে পারে খোঁজ খবর নিয়ে যে কোন কোন ধরনের দক্ষতাগুলো আরেকটু ভালো হলে
মালয়েশিয়াতে আমাদের মানুষরা অন্যভাবে যেতে পারে এবং তারপরে সেটার জন্য একটা প্রস্তুতি, প্রশিক্ষণের প্রস্তুতি। মানুষজনকেও একটু সচেতনতার প্রয়োজন আছে যে তারা যদি আরেকটু কিছু ব্যাপারে অভিজ্ঞ থাকে। যেমন ধরা যাক আপনারা যে এই প্রতিবেদনের সাথেও দেখাচ্ছেন যে সেখানকার কৃষি বা ফলের বাগানে কাজ করছে। এখন আমাদের বাংলাদেশের ফলের বাগানে কাজ করা আর অন্য দেশের ফলের বাগানে কাজ করা বা কৃষিকাজ করা একরকম তো না। কাজে সেই জন্য সেই ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া সম্ভব। সেটা ওখানকার তথ্যগুলো নিয়ে এই অনুযায়ী এখানে যুগোপযোগী প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা সম্ভব। আহ, তাহলে ওখানে আমাদের চাহিদাটা আস্তে আস্তে বাড়বে। অনেক ধন্যবাদ জনাব আসিফ মুনির আমাদের সাথে যুক্ত হবার জন্য। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।